অনেকদিন পর তোমাদের ক্লাস নিচ্ছি আজকে। তো আজকে শুরু করছি ক্লাস 11-এর কার্যশক্তির যে এমসিকিউ সমাধান ভিডিও করিয়েছিলাম বেশ কিছুদিন আগে, তার দ্বিতীয় পার্ট 19 থেকে শুরু করব। 1 থেকে 18 করিয়েছিলাম। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। এই কদিন তোমরা ভিডিও ক্লাসগুলো দেখেছো, অন্যান্য যে ক্লাসগুলো দেওয়া আছে। তো চলো আজকে ক্লাস শুরু করি, আর ভালো করে তোমরা বুঝে নেবে আর ভালো করে দেখে নেবে। তো তোমাদের স্কুল খুলে যাচ্ছে, এটা খুবই আনন্দের বিষয়। তো তোমরা ভালো করে আবার স্কুল করতে শুরু করো। আর স্কুলে গেলে হয়তো আমার ভিডিও ক্লাস দেখার অতটা সময় পাবে না, তাও চেষ্টা করবে যতটা সময় বার করে দেখার। আমারও টাইম কমে যাবে, আমিও ভিডিও ক্লাস দিতে থাকবো আমার সুবিধা মতন, তোমরাও দেখতে থাকবে। ঠিক আছে, চলো সবাই খুব ভালো থেকো আর খুব ভালো করে মন দিয়ে পড়াশুনো করো। তো আজকে আমরা শুরু করছি 19 নম্বর এমসিকিউ থেকে। বলেছে 5 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ দেওয়া আছে। বস্তুটির গতির দিকে 10 সেকেন্ডে এত পরিমাণ বল প্রয়োগ করা হলে গতিশক্তির বৃদ্ধি কত হবে? তো এখানে ভর বলে দিয়েছে 5 কেজি, আর ভরবেগ বলে দিয়েছে মানে এম ইউ বলে দিয়েছে, ইউটা প্রাথমিক বেগ 10 কেজি মিটার সেকেন্ড ইনভার্স। তাহলে ইউটা কত আসছে আমাদের 10/5, 10/5 মানে 2 মিটার পার সেকেন্ড, মানে 2 মিটার সেকেন্ড ইনভার্স তার প্রাথমিক বেগ। তো বস্তুর উপর একটা বল প্রয়োগ করা হয়েছে, এফ বলে দিয়েছে। এফ বলে দিয়েছে কত? এফ বলে দিয়েছে 0.2 নিউটন, আর সময়টা বলে দিয়েছে 10 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে অন্তিম বেগটা বার করতে পারি। তাহলে এফ সমান এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভিটা কত আসবে? এফ কত দেওয়া আছে 0.2 ইন্টু 10, এম হচ্ছে 5, ইউ হচ্ছে 2 বিয়োগ ভি মাইনাস 2, ইউটা 2 বেরিয়েছে আমাদের। তাহলে এটা আসছে আমাদের কত? 2 এর 5 যোগ 2, মানে ভিটা চলে আসছে 2.4 মিটার পার সেকেন্ড। তার মানে বস্তুটার অন্তিম বেগ হবে 10 সেকেন্ড পর। তাহলে আমাদের এখানে গতিশক্তির বৃদ্ধি বার করতে বলেছে। তো গতিশক্তি বৃদ্ধি মানে হচ্ছে, অতএব গতিশক্তির বৃদ্ধি বলেছে তো, হ্যাঁ, অতএব ডেল্টা ই কে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, অন্তিম গতিশক্তি মাইনাস প্রাথমিক গতিশক্তি। তাহলে হাফ কমন গেল, এম হচ্ছে 5 কমন গেল, 2.4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। সহজ এমসিকিউ, তোমরা নিজেরাই হয়তো পেরেছো করতে, আশা করি এইটুকুনি। তো 2.4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এটা হচ্ছে 4.4। গতিশক্তি মানে কার্য মানে জুল, 4.4 জুল। আমরা অপশনটা দেখে নেবো কততে আছে। ডি অপশানে উত্তরটা আছে, তাহলে ডি এর উত্তরটা কারেক্ট হলো। ওকে, চলো এবার আমরা 20 নম্বরটা দেখব। 20 নম্বর এমসিকিউ কি বলেছে? আচ্ছা, এটা ছবি দিয়ে দিয়েছে। এম ভরের একটা বস্তু আছে, তার প্রতিক্রিয়া বলেছে লম্ব প্রতিক্রিয়া আর, এর ঘর্ষণ গুণাঙ্ক মিউ বলে দিয়েছে। আচ্ছা, প্রশ্নে কি বলেছে? যদি এম ভরের ব্লকটির ওপর লম্ব প্রতিক্রিয়া আর হয় এবং ব্লক ও ভূমির অনুভূমিক তলের চলঘর্ষণ গুণাঙ্ক মিউ হয়, তাহলে বস্তুটি ঘর্ষণজনিত বাধার বিরুদ্ধে ডি দূরত্ব নিয়ে যেতে গেলে কত কার্য? তাহলে কার্য মানে কি? কার্য মানে হচ্ছে বাধা বল, ঘর্ষণের বিরুদ্ধে কার্য। তাহলে এফ ইন্টু ডি, তো ডি দূরত্ব স্মরণ করতে হবে। এবার এফ মানে হচ্ছে মিউ আর, তাহলে হচ্ছে মিউ আর ইন্টু ডি। তাহলে হয়ে গেল আমাদের। তাহলে কার্য মানে ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য, তাহলে ঘর্ষণ বলটাকে স্মল এফ দিয়ে লিখলাম। ঘর্ষণ বলটা হচ্ছে স্মল এফ, চলো ঘর্ষণ গুণাঙ্ক মিউ বলেছে, তাহলে মিউ আর, এফ সমান মিউ এন বা মিউ আর। আর হলো লম্ব প্রতিক্রিয়া, আমরা যেটাকে এন দিয়ে লিখি এখানে সেটা আর দিয়েছে, আর ডিস্টেন্সটা বলেছে ডি দূরত্ব। তাহলে আমাদের এখানে অপশান হয়ে গেল বি এর অপশানটা মিউ আর ডি। আচ্ছা, 21 নম্বর কি বলেছে এবার দেখে নিই। 20 কেজি ভরের
একটি বস্তুর ওপর 5 + 3x নিউটন মানের বল প্রযুক্ত হচ্ছে, তাহলে এর ফলে বস্তুটি এক্স অক্ষ বরাবর 2 মিটার থেকে 6 মিটার অবস্থানে গেল, কৃতকার্য কত? তাহলে আমাদের কত বলে দিয়েছে, 20 কেজি বরের বস্তুর বল প্রয়োগ হচ্ছে, যেটা বলটা দিয়ে দিয়েছে হচ্ছে 5 + 3x নিউটন। তো কৃতকার্য মানে আমরা জানি পরিবর্তনশীল বলের ক্ষেত্রে এফ ডিএক্স, ডিএক্স পরিমাণ সরণের জন্য কার্য এফ ডিএক্স। তাহলে এক্স এর মানটা কত থেকে কত অবধি ভ্যারি করছে, এখানে এক্স এর মান বলেছে 2 থেকে 6 মিটার গেল, তাহলে এক্স এর মানটা হবে 2 থেকে 6। তাহলে এখানে আমরা যদি মানটা বসিয়ে দিই 5 + 3x ডিএক্স ইন্টিগ্রেশন 2 to 6, তাহলে আমাদের কার্যটা চলে আসছে এখান থেকে, আসছে তো পুরোটা, হ্যাঁ আসছে। তাহলে কার্যটা চলে আসছে, 5 কে ইন্টিগ্রেশন করলে হলো 5x + 3x² / 2, লিমিট দিয়েছে হচ্ছে 2 থেকে 6, তাহলে এটা আসছে 5 × 6 - 2 প্লাস 3/2, এটা মনে আসবে না, আমি ঠিক করে দিচ্ছি তোমাদের, 3/2 6² - 2²। নিচটা আসছে না, একটু নামিয়ে দিই। তাহলে লিমিটটা আমরা বসিয়ে দিলাম কিভাবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এটা তোমরা নিশ্চয়ই জানো যারা শিখছো, ইন্টিগ্রেশন শিখেছো, আর যারা শেখোনি তো আমরা দেখে নেবে কিভাবে হচ্ছে, আমি করে দিলাম। কারণ এখানে যে এমসিকিউগুলো আছে সেগুলো তো ধরো মেনলি জয়েন্ট বা নিটের জন্য দরকার, তো তার জন্য আমাদের একটু শিখে নিতেই হবে। তাহলে 5 × 6 - 2 প্লাস 3/2 × 36 - 4 68, 68 সি অপশানে আছে, তাহলে এটা হিসাব করে আসছে 68 জুল। এটা ইম্পর্টেন্ট এমসিকিউ, ভালো করে রেখে রাখবে। তাহলে এক্স দিয়ে দেখো 5টা কনস্ট্যান্ট, 5 থাকলো, ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে হলো এক্স, ইন্টিগ্রেশন মানে যোগ করা, আর এক্স 3টা থাকলো 3 এর মতন, এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে x² / 2। মান বসানোর নিয়ম কি, প্রথমে এখানে মান বসাচ্ছি কার এক্সের, তাহলে এক্সের আপার লিমিট হচ্ছে 6, ওপরটাকে বলে আপার লিমিট, নিচটাকে বলে লোয়ার লিমিট। তাহলে হয়ে গেল কত, 5 × 6 - 2 প্লাস 3/2 × 6² - 2², হিসাব করে 68 জুল। অপশান সিতে এটা আছে, তাহলে অপশান সি ইজ কারেক্ট। ওকে, তাহলে আমরা 3টে এমসিকিউ করে ফেললাম। এরপর আমরা দেখে নেব 22 নম্বর এমসিকিউ কি বলেছে, 5n বলের ক্রিয়ায় গতিশীল একটি বস্তুর সরলরেখা বরাবর 10 মিটার দূরত্ব অতিক্রম করলো, এর ফলে বস্তুটির কৃতকার্য হলো হচ্ছে 25 জুল। তাহলে বস্তুটির উপর প্রযুক্ত বল এবং বস্তুর গতির অভিমুখের মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, তাহলে একটা বস্তুর ওপর, একটা এম ভরের যদি বস্তু হয় তার উপর একটা বল প্রয়োগ করা হচ্ছে, আমি ধরলাম একটা টানা বল প্রয়োগ করা হয়েছে এফ 5 নিউটন, তার জন্য কৃতকার্য বলে দিয়েছে, তার জন্য ধরো সরণ, এটা ধরো অ্যাঙ্গেলটা হলো থিটা, তাহলে কৃতকার্য বলে দিয়েছে 25 জুল, মানে এফ এস কস থিটা। ওকে, তো এখানে সরণ বলে দিয়েছে দেখো আমাদের 5 নিউটন, তাহলে কার্য বলেছে কত 25, এফ বলে দিয়েছে কত 5 নিউটন, সরণ বলে দিয়েছে কত 10 মিটার, তাহলে কস থিটা থাকলো, তাহলে কস থিটা আমাদের চলে আসছে হাফ, তাহলে থিটা চলে এলো 30 ডিগ্রি, কস 60 ডিগ্রি, কস 60 হাফ হয় 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি কোণে আমরা বল প্রয়োগ করেছি, হয়ে গেল, খুব সহজ ব্যাপার। অপশান বিতে আছে 60 ডিগ্রি, হ্যাঁ। আচ্ছা 23, ঠিকঠাক বোঝা গেল তাহলে অঙ্কটা। তাহলে ডাব্লু সমান এফ এস কস থিটা, ডাব্লু বলেছে এফ বলেছে এস, এবং এখানে আমাদের বল আর সরণটা এদিকে, তাহলে সরণ আর বলের মধ্যবর্তী অভিমুখের মধ্যবর্তী কোণ যেটা আমরা বার করলাম সেটা হচ্ছে থিটা, সেটাই এখানে বার করতে বলেছে।
আচ্ছা, 23-এরটা, অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে একটি বস্তুকে ছোঁড়া হলো, প্রাথমিক গতিশক্তি কে হলে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত হবে? এটা হচ্ছে প্রাসের গতি। আমরা জানি একটা বস্তুকে যদি ইউ বেগে ছোড়া হয় তাহলে সর্বোচ্চ অবস্থানে তার এখানে যদি থিটা কোণে ছুরি তাহলে তার সর্বোচ্চ অবস্থানে বেগের উপাংশ একটাই থাকে, সেটা হচ্ছে ইউ কস থিটা। তাহলে ব্যাপারটা বুঝে নাও, একটা বস্তুকে যদি ইউ বেগে অনুভূমিকের সাথে থিটা কোণে ছোঁড়া হয়, সর্বোচ্চ অবস্থানে তার বেগের অনুভূমিক উপাংশ থাকে। প্রাসের গতির ক্ষেত্রে অনুভূমিক উপাংশ স্থির, সেটা হচ্ছে ইউ কস থিটা, সেটা থাকে, উল্লম্ব উপাংশ থাকে না, নিশ্চয়ই তোমরা জানো। তো প্রাথমিক গতিশক্তি বলেছে, এখানে যদি এটাকে আমরা এ বিন্দু বলি, এটাকে বি বিন্দু বলি, তাহলে এ বিন্দুতে গতিশক্তি বলেছে মানে হাফ এম ইউ স্কোয়ারটা বলে দিয়েছে কে, তাহলে বিতে কত হবে? হাফ এম ইউ কস থিটা হোল স্কোয়ার, কারণ সর্বোচ্চ বিন্দুতে বেগটা হচ্ছে ইউ কস থিটা। তাহলে এখানে থিটাটা বলেছে 60 ডিগ্রি, তাহলে হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার 60 ডিগ্রি। এবার হাফ এম ইউ স্কোয়ারের ভ্যালুটা কত বলে দেওয়া ছিল? কে বলে দেওয়া ছিল, আর কস 60 মানে হচ্ছে হাফ, হাফ স্কোয়ার হচ্ছে 4, 1 এর 4, তাহলে হচ্ছে চলে এলো সর্বোচ্চ বিন্দুতে তার গতিশক্তি হচ্ছে কে বাই 4। ওকে, সি অপশানে আছে এবং সি এরই উত্তরটা আছে এখানে 24। 24-এ কি বলেছে আমরা এবার দেখব। একটি বস্তুকে, 24-এরটা বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, একটি বস্তুকে এইচ উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো, ভূমি থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় কণাটির গতিশক্তি তার স্থিতিশক্তির মানের দ্বিগুণ। একটা বস্তুকে এখান থেকে আমরা ছেড়েছি, ধরো এটা এইচ উচ্চতা, এখান থেকে ছাড়া হচ্ছে, তাহলে এখান থেকে ছাড়ছি মানে তার প্রাথমিক বেগ 0। তো এখানে বলেছে ভূমি থেকে একটি নির্দিষ্ট উচ্চতায়, ধরলাম এই উচ্চতাটা এক্স, এই এক্স উচ্চতায় তার যে গতিশক্তি তার স্থিতিশক্তির মানের দ্বিগুণ। তো আমরা জানি যে কোনো অবস্থানে মোট শক্তি ধ্রুবক হয়, তাহলে এখানে যখন ছেড়েছিল তার মধ্যে সঞ্চিত ছিল, যদি আমরা বলি এম ভরের বস্তু, তাহলে এম ভরের যখন বস্তু তার প্রাথমিক শক্তি হচ্ছে mgh, আর যখন সে কিছুটা এক্স কিছুটা নেমে এসছে, যে অবস্থানে গতিশক্তিটা স্থিতিশক্তির দ্বিগুণ, এখানে গতিশক্তি কত? তাহলে গতিশক্তি যদি এখানে হয় হাফ, এখানে যদি বলি এখানে বেগ ভি অর্জন করেছে সে, তাহলে গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। আর সেটা বলেছে ওই অবস্থানে তার যে স্থিতিশক্তি সেটার দ্বিগুণ। ঠিক আছে, গতিশক্তির মানটা স্থিতিশক্তির মানের হচ্ছে দ্বিগুণ। তাহলে এখানে স্থিতিশক্তি যদি বলি তাহলে কত হবে? এমজি, উচ্চতা হচ্ছে এক্স। এবার এমজি এক্সটা বলে দিয়েছে, তাহলে এই অবস্থানে গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার, আর ভূমি থেকে উচ্চতা হচ্ছে এক্স, তার জন্য তার স্থিতিশক্তি হলো এমজি এক্স। এবার এখানে কি বলে দিয়েছে? এখানে বলে দিয়েছে গতিশক্তি ওর স্থিতিশক্তির দ্বিগুণ। তার মানে আমরা এটাকে লিখতে পারি, এটা যদি হাফ এম ভি স্কোয়ার হয় তাহলে এটা স্থিতিশক্তিটা এর গতিশক্তির মানের তাহলে কি হবে? অর্ধেক। দেখো বোঝা গেল কিনা? যে উচ্চতায় আমরা ধরে নিলাম উচ্চতাটা এক্স, এক্স উচ্চতায় গতিশক্তি তার স্থিতিশক্তির মানের দ্বিগুণ, তাহলে স্থিতিশক্তি গতিশক্তির মানের অর্ধেক হবে। তাহলে এটা চলে আসছে আমাদের 3/2 ইন্টু হাফ এম ভি স্কোয়ার সমান, তাহলে ওদিকে এমজিএইচ আছে, তাহলে এমজিএইচ এখানে আমাদের বার করতে দিয়েছে। এখানে বলেছে বেগ কত, উচ্চতা কত, তাহলে বেগটা যদি বসাই তার মানে বেগ পেয়ে গেলাম এখান থেকে আমরা ভি সমান পেয়ে যাচ্ছি এম, এম কেটে গেল, তাহলে 4gh মানে 2√gh। তাহলে বেগটা হচ্ছে ওই অবস্থানে তার বেগ হচ্ছে 2√gh। অপশান কোনটা আসছে আমাদের? আচ্ছা ওখানে বার করেছে না, এটা ভুল করছি আমি, 3টা কোথায় গেল? 3টাই তো লিখিনি, তাহলে এখানে একটা 3 আসবে। হ্যাঁ, তাহলে ভিটা চলে আসছে gh, এটা দেখো 4gh/3 আসছে, তাহলে হচ্ছে 2√gh/3, তাহলে বেগ বেরিয়ে গেল। আর এক্সটা বার করতে হবে, তাহলে এক্সটা কি করে বার করব? এক্সটা বার করার উপায় হচ্ছে
এখানে বলে দিয়েছি কি হাফ এম ভি স্কোয়ারটা কি mgx এর দ্বিগুণ, তাহলে 2 ইন্টু mgx। তাহলে এখান থেকে আমরা যদি ভি এর মানটা বসিয়ে দিই, ভি স্কোয়ারটা এখানে ধরো এখানে কেটে গেল, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, আমি এখানটা হিসেব করছি তোমাদের সুবিধার জন্য, তাহলে হাফ ভি স্কোয়ারটা কত আসছে 4gh/3 সমান আসছে gx। তাহলে এখান থেকে কাটাকুটি করে আমাদের এটা চলে আসছে 2, তাহলে 2h/3 নাকি। তাহলে উচ্চতাটা হলো 2h/3 আর বেগটা হচ্ছে √2 ইন্টু 2√gh/3। বোঝা গেল আশা করি, কোনো সমস্যা নেই। তোমরা 24 অবধি কমপ্লিট করলাম, এটা কিন্তু খুব ভালো অঙ্ক। তাহলে এখানে আমরা প্রথমে কি করলাম, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যে কোনো অবস্থানে মোট শক্তি ধ্রুবক হয়, তো যেখান থেকে ছাড়ছি বস্তুটা সেখানে স্থির আছে, তাহলে সেখানে তার মধ্যে যে শক্তি থাকবে মোট শক্তি হবে ওই অবস্থানে তার স্থিতিশক্তি। তো সে যখন ভূমি থেকে x উচ্চতায় আছে তখন তার গতিশক্তি বলেছে স্থিতিশক্তির দ্বিগুণ। সেই নিয়মটাকে কাজে লাগিয়ে আমরা কি করলাম, সেখান থেকে ভিটা পেয়ে গেলাম, আবার গতিশক্তিটা স্থিতিশক্তির দ্বিগুণ, তাহলে ওখান থেকে আমরা নির্ণেয় উচ্চতা x সেটা পেয়ে গেলাম √2h/3। তো আমরা 24 অবধি কমপ্লিট করলাম। হ্যাঁ, আমি একটা হিসেব ভুল করেছি দেখতে পাচ্ছি, এই যে 2টা আমি এখানে লিখিনি, তাহলে 2টা যদি লিখে দিই তাহলে এই 2টা থাকছে না, দেখো আমি এটা হিসেবটা একটু ভুল করেছিলাম। তাহলে উচ্চতাটা আসছে h/3 আর ভিটা আসছে আমাদের 2 ইন্টু √gh/3। ওকে, তো 24 অবধি কমপ্লিট হয়ে গেল। আশা করি আমি একটু ভুল করেছিলাম ক্যালকুলেশন, ওই 2টা এখানে যে 2টা দেওয়া আছে এই 2টা আমি এখানে লিখিনি, তার জন্য হিসেবটা আমাদের মিলছিল না। h/3 উত্তরটা 2h/3 চলে এসেছিল, উত্তরটা আমাদের মিলে গেছে। অপশান কোনটা আছে এখানে যেন দেখলাম, অপশান আছে বি এরটা, বিয়েতে এটাই অপশান আছে। খুব ভালো অঙ্ক এটা, কিন্তু আমাদের 2 বা 3-এর কোশ্চেন হিসাবেও আসতে পারে। তো চলো নেক্সট কি প্রবলেম আমরা দেখে নেব। নেক্সট 25 নম্বর অঙ্কে আমরা দেখব কি বলেছে এমসিকিউতে। 10 কেজি ভরের একটি ব্লককে ভূমি থেকে 2 মিটার উচ্চতায় তুলতে 230 জুল কার্য করতে হয়, ব্লকটির ত্বরণ কত? আচ্ছা, ধরে একটা ব্লক আছে 10 কেজি, এম বলে দিয়েছে 10 কেজি, তাহলে এর দিকে কাজ করছে আমাদের এমজি বল কাজ করছে, মানে হচ্ছে 10g। জি এর মানে এখানে কত দিয়েছে 10, তাহলে 10 ইন্টু 10 মানে 100 নিউটন, যেটা অভিকর্ষ বল। আমরা এদিকে এটাকে একটা বল প্রয়োগ করে তুলছি। ভূমি থেকে 2 মিটার উচ্চতায় তুলতে কার্য বলে দিয়েছে হচ্ছে আমাদের 230, তাহলে জুল, তাহলে ডাব্লু বলে দিয়েছে 230 জুল, আর সরণ বলে দিয়েছে এস বলে দিয়েছে 2 মিটার। তাহলে বলটা কত হচ্ছে আমাদের, কার্যকর বল অ্যাকচুয়ালি যেটা এফ ড্যাশ ধরলাম, এফ ড্যাশটা হচ্ছে আমাদের এখানে তাহলে এফ ড্যাশ হচ্ছে এফ ড্যাশ ইকাল টু W/S, মানে 230 বাই হচ্ছে 2, তাই তো 230 জুল কার্য করতে হয়েছে। তাহলে এখানে আমাদের এটা বার করতে হবে, তাহলে এটা আসছে আমাদের কত 115 নিউটন। 115 নিউটন হচ্ছে বল প্রয়োগ করা হয়েছে, তাই তো। আর 115 আসছে তো, হ্যাঁ, তার মানে এই পরিমাণ বল আমরা প্রয়োগ করেছি, তাহলে এটা কত ত্বরণে উঠেছে সেটা আমাদের হিসেব করে বার করতে হবে। তার মানে F - 100 ইকালস টু হচ্ছে আমাদের 115, লব্ধি বলটা হচ্ছে 115, তাহলে এফ কত, এফ চলে আসছে আমাদের 10 কেজি ভরের ব্লককে তোলা হচ্ছে 2 মিটার 230, ওটা হিসেবটা আমি ঠিক করেছিলাম 115, তাহলে এটা আসছে আমাদের 225 না 215 নিউটন। না, এফ বল প্রয়োগ করে তুলেছি, এফটাই তো হচ্ছে এখানে যেটা বেরোলো, হ্যাঁ এফটাই আমাদের বেরোচ্ছে। তাহলে এফ বেরোচ্ছে কত, তাহলে লব্ধি বলটা কত সেটা আমরা বার করি, নেট ফোর্স, হ্যাঁ এটাই তো এফ বেরিয়ে গেল। তাহলে হচ্ছে 115 বিয়োগ 100, তার মানে চলে আসছে আমাদের 15 নিউটন, তাহলে লব্ধি বল। তাহলে ত্বরণ কত হবে, ত্বরণটা ধরলাম এ, তাহলে এ কত
এ সমান হচ্ছে নেট ফোর্স বাই হচ্ছে আমাদের ভর কত দিয়েছে 10 কেজি, তাহলে 15/10 মানে 1.5 মিটার পার সেকেন্ড। কারণ এই হিসাবটা একটু ভুল করেছিলাম। নেট ফোর্সটাই আমাদের এখানে বলে দিয়েছে হচ্ছে 15 নিউটন, মানে এই বলটা প্রয়োগ করে, এই পরিমাণ বল প্রয়োগ করে আমরা ওটা সরণ ঘটিয়েছি। তাহলে এর ওপর একটা অভিকর্ষ বল, অনুভূমিক গতি যদি হতো তাহলে এইটাই নেট বল হতো, কিন্তু উল্লম্ব গতির ক্ষেত্রে একটা উল্টো দিকে অভিকর্ষ বল কাজ করে আমরা জানি। তো সেই অভিকর্ষ বলের প্রভাবে নেট বলটা কিছুটা কমে যাচ্ছে, তো তার জন্য আমাদের এটা হিসেবটা করলাম। আচ্ছা, তাহলে এটা আমাদের অপশান হলো সি এর অপশান। আচ্ছা, এরপর চলে আসি 26 নম্বর। এম ভরের এবং এল দৈর্ঘ্যের একটি দণ্ড উল্লম্ব দেওয়ালের সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। উল্লম্ব দেওয়াল, এল দৈর্ঘ্যের একটি দণ্ড অনুভূমিক উল্লম্ব দেওয়ালের সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। আচ্ছা, ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট। তাহলে এটা হলো এল দৈর্ঘ্য। এখানে 60 ডিগ্রিটা বলে দিয়েছে কার সাথে কোণ, কার সাথে কোণ বলেছে উল্লম্ব দেওয়ালের সঙ্গে 60। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এর যে ভর কেন্দ্র, যদি এটা ভর বলি এম, তাহলে এই জায়গাটা খুব ভালো করে বুঝবে, তাহলে এটা ইন্টারেস্টিং জায়গা আসছে। তো আমাদের সবসময় স্থিতিশক্তির সূত্র বার করতে বলেছে। স্থিতিশক্তি দেখতে পেলাম mgh। এইচ মানে হচ্ছে দণ্ডের ক্ষেত্রে ভর কেন্দ্র, দণ্ডের তো পুরোটা ভরটা ছড়িয়ে আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি সমগ্র ভরটা তার একটা কেন্দ্রে নিহিত আছে, সেটাকে আমরা নাম দিলাম ভর কেন্দ্র বা সেন্টার অফ মাস, বা যেটাকে ভার কেন্দ্রও বলতে পারি, যেখানে অভিকর্ষ বল কাজ করে। তো আমাদের প্রশ্নে বলে দিয়েছে দণ্ডটির স্থিতিশক্তি কত। তাহলে আমাদের এই বিন্দুটার উচ্চতা বার করতে হবে। এই বিন্দুর উচ্চতা মানে এইটুকুনি এইচ, তাহলে সেটা এই দূরত্বের অর্ধেক। ওকে, তাহলে আমরা এইচটাকে যদি এটাকে আমরা যদি প্যারালালও টেনে নিই তাও আঁকতে পারি, কোনো সমস্যা নেই। এটা যদি এল হয় তাহলে এইটুকুনি হবে l/2, তাহলে সেটা আমরা এখান থেকে লিখতে পারি। দেখো, তাহলে এইচ বাই এইটুকুনি যদি আমাদের, তাহলে এইটুকুনি কত l/2, এটা যেহেতু মিডিল পয়েন্ট, সরি এটা l/2 না, এইটা l/2, তাহলে এইচ হলো এইটা, তাহলে এইচ বাই l/2 কত হবে, এইচ বাই l/2 সমান হবে cos θ, cos 60 ডিগ্রি, কারণ এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি বলেছে। এইচ হলো উচ্চতা বাই অতিভুজ, মানে লম্ব ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি এটা বাই অতিভুজ হচ্ছে cos θ। তাহলে এখান থেকে আমরা এইচটা পেয়ে গেলাম l/2 ইন্টু cos 60 মানে হাফ, মানে l/4। তাহলে স্থিতিশক্তি কত হবে mg l/4। ঠিক আছে, কিংবা তোমরা এরকম করতে পারো, এই পুরো উচ্চতাটা হচ্ছে আমাদের l cos 60 মানে l/2, তাহলে এইটুকুনি হবে l/4। তাহলে আমাদের স্থিতিশক্তি হয়ে গেল mg l/4। অপশন হচ্ছে ডি তে আছে, দেখো mg l/4। তাহলে কি সূত্র আমরা এখানে শিখলাম, যদি একটা বিন্দু ভর হয় তার ক্ষেত্রে ভরটা যেখানে আসে সেখানে, কিন্তু এটা যদি এরম ভাবে থাকে তাহলে সমগ্র ভরটাই তো ছড়িয়ে আছে। তাহলে আমরা সমগ্র ভরটা, তার যে কেন্দ্র যেটাকে ভর কেন্দ্র, সেটার উচ্চতা ভূমি থেকে কত সেটা বার করলাম। এবার এটা বলেছে এল, তাহলে ভর কেন্দ্র যেহেতু কেন্দ্র থাকে তাহলে এইটুকুনি l/2, আর এটা উচ্চতা। এবার এই অ্যাঙ্গেলটা বলেছে হচ্ছে 60, তাহলে এইচ বাই l/2 সমান হবে cos 60, সেখান থেকে এইচ পেলাম l/4। তাহলে স্থিতিশক্তির সূত্র কি mgh, তাহলে mg l/4। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে অবশ্যই দেখবে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তো 26 অবধি কমপ্লিট হলো, নেক্সট দেখব। আচ্ছা, এরপর 27 নম্বর এমসিকিউ বলছে একটি স্প্রিংকে 2 নিউটন প্রসারিত করলে স্প্রিংয়ের সঞ্চিত স্থিতিশক্তি পরিমাণ হয় হচ্ছে 100 জুল। তো হাফ kx², স্প্রিংয়ের শক্তির সূত্র হাফ kx², এটা বলেছে 100 জুল, যখন এক্সটা হচ্ছে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার মানে 0.02 মিটার। ওকে, এরপর কি বলেছে, এখন স্প্রিংটিকে আরো 2 সেমি প্রসারিত করলে বর্ধিত স্থিতিশক্তি কত। তাহলে আরো 2 সেমি মানে নতুন এক্স, এটা যদি x1 বলি তাহলে x2টা হবে 2 + 2, আরো 2 মানে মোট 4 সেমি প্রসারিত করলাম। তার ক্ষেত্রে স্থিতিশক্তি হবে, এটা যদি হাফ কে x1² হয় তাহলে হাফ কে x2²টা হবে আমাদের কত 100 ইন্টু, দেখো ব্যাপারটা বুঝে নাও, এখানে x1টা ছিল 2, x2 হয়েছে 4, তাহলে xটা কত গুণ হয়েছে, দ্বিগুণ। এবার x যদি দ্বিগুণ হয় স্থিতিশক্তি কত গুণ হবে,
এক্সটা দ্বিগুণ হলে, কারণ এক্স স্কোয়ারের সমানুপাতিক, তাহলে এটা ইন্টু 4 করে দিলাম, এক্স স্কোয়ার। 2 থেকে প্রথমে এক্স যখন 2 তখন স্থিতিশক্তি 100, তাহলে এক্স যখন 4 সেমি মানে 0.04 মিটার, তখন স্থিতিশক্তি কত হবে? কারণ দূরত্বটা প্রসারণটা কত দ্বিগুণ হলো, প্রসারণ যদি দ্বিগুণ হয় তাহলে শক্তিটা কত হবে? 4 গুণ, তাহলে হচ্ছে 400 জুল। তাহলে কতটা বাড়লো? অতএব বর্ধিত হলো, অতএব বর্ধিত পরিমাণ কত? বর্ধিত হলো 400 মাইনাস 100 সমান 300 জুল। ওকে, এটা হচ্ছে আমাদের স্থিতিশক্তির পরিবর্তন, পেয়ে গেলাম আমরা। আচ্ছা, নেক্সট বলেছে বি এর অপশনটা 300 জুল করেছে ওরা। 28 নম্বর একটা গ্রাফ দিয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা, মূলবিন্দুতে অবস্থিত একটি প্রযুক্ত বল F সমান kx সমীকরণ মেনে চলে। এর F সমান kx, তো স্থিতিশক্তি হচ্ছে আমাদের এফ ডিএক্স, তাহলে কত হবে? হাফ কে এক্স স্কোয়ার, তার মানে ইপি প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। স্থিতিশক্তি হচ্ছে আমাদের কৃতকার্য, সেটা আমরা জানি। তাহলে এখানে বলেছে এক্স যদি মূলবিন্দুতে এক্স এর মান 0 হলে, দেখতেই পাচ্ছি এক্সটা 0 হলে স্থিতিশক্তি 0 হয়, তাহলে এক্স এর সাথে স্থিতিশক্তি আমরা তো জানি এক্স স্কোয়ার, তাহলে গ্রাফটা কেমন হবে? ওয়াই স্কোয়ার, ওয়াই ইকুয়ালস টু, মানে এটা রিলেশনটা আসছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, তো এই ফর্মটা তাহলে কেমন হয়? এরকম হবে জিনিসটা, এদিকে স্থিতিশক্তি, তাহলে এদিকে দূরত্ব, এটা এক্স দূরত্ব, এটা মাইনাস এক্স, তার মানে এক্স যেটা যদি নেগেটিভ আসতো, কারণ সেক্ষেত্রে উল্টো দিকে আসতো, তাহলে আমাদের এক্স যত বাড়বে এক্স স্কোয়ারের সঙ্গে বাড়ছে। এটা যদি শুধু এক্স হতো তাহলে মূলবিন্দুগামী হতো, স্ট্রেট লাইন। ওয়াই প্রপোর্শনাল টু এক্স হলে স্ট্রেট লাইন, ওয়াই প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার হলে এইভাবে কার্ভ হবে, কারণ এটা তোমরা জানো। অপশান সিটাই এরা করেছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে দিয়েছিল, তাহলে অপশান সি ইজ কারেক্ট। ওকে, আচ্ছা, তো 28 অবধি হলো। নেক্সট আমরা পরের প্রবলেমগুলোতে চলে যাবো, এরপর আমাদের 29 থেকে শুরু হবে, আমি একটু ঠিক করে নিই। আচ্ছা, এরপর আমরা 29 নম্বর এমসিকিউটা দেখব। কি বলেছে? বলেছে একটি মোটরের সাহায্যে একটি অনুভূমিক পাইপের মধ্যে দিয়ে নির্দিষ্ট হারে জল সরবরাহ করা হচ্ছে। ওই একই পাইপের মধ্যে দিয়ে একই সময় পূর্বের চেয়ে n গুণ বেশি জল সরবরাহ করতে গেলে মোটরের ক্ষমতা কত গুণ হতে হবে? ভালো অঙ্কটা ইম্পর্টেন্ট, এটার বিশেষ ধরনের কনসেপ্ট থাকতে হবে। তো কোনো একটা পাইপের ক্রস সেকশনাল এরিয়া মানে ক্ষেত্রফল যদি মনে করি এ, এর ভেতর দিয়ে যদি মনে করি ভি বেগে তরল যাচ্ছে, ভি বেগে তরল প্রবাহিত হচ্ছে, তরলের ভর যদি বলি রো, মানে তরলের ভর না, ঘনত্ব যদি বলি রো, তাহলে তরল প্রবাহের হার হয়, তরল প্রবাহের হার, তোমরা এটা উদস্থিতিবিদ্যায় পেয়ে যাবে কনসেপ্টটা, ভি বাই টি, মানে অ্যাকচুয়ালি এখানে এম বাই টি বেরোবে, মানে একক সময় প্রবাহিত তরল কতখানি, সেটা হচ্ছে এ ইন্টু ভি ইন্টু রো। তো এবার যেটা ঘটনা, ক্ষমতা, ক্ষমতা মানে হচ্ছে এবার এখানে ভি বেগে তরল গেলে অনুভূমিকের ক্ষেত্রে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার বাই টি, তাহলে হাফ এমটা কত? এ ভি রো ইন্টু হচ্ছে ভি স্কোয়ার, ঠিক আছে। এম বাই টি এর ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম, তাহলে ক্ষমতাটা চলে আসছে দেখো এ রো বাই 2 ইন্টু ভি কিউব। তো এবার এই পাইপের ভেতর দিয়ে যদি তরল প্রবাহের হারটা n গুণ হয়, তার মানে কি বেগটা বাড়বে, তাহলে তরল প্রবাহের হারটা যদি দেখতেই পাচ্ছি, তরল প্রবাহের এখানে দেখো এখানে চেঞ্জ কোনটা হচ্ছে না, এটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। একটা পাইপের আমি যখন তরলটা আসতে যাক বা জোরে যাক, এরিয়াটা কনস্ট্যান্ট আর যে তরলের ঘনত্বটা কনস্ট্যান্ট, তার মানে এখানে এম বাই টিটাকে যদি n গুণ করতে হয় তাহলে বেগ বৃদ্ধি করতে হবে এম বাই টি, মানে তরল প্রবাহের হার যদি n গুণ হয় তাহলে বেগটাকে n গুণ হতে হবে, তাই তো? ক্লিয়ার? তরল প্রবাহের হার মানে হচ্ছে এ ভি রো,
তাহলে তরল প্রবাহের হারকে যদি আমাদের n গুণ করতে হয় তাহলে বেগটাকেও n গুণ করতে হবে। অতএব তাহলে এখানে দেখতে পাচ্ছি ক্ষমতা প্রপোর্শনাল টু ভি কিউবের ক্ষেত্রে, অতএব প্রবাহের হার n গুণ হলে ক্ষমতা হতে হবে তাহলে কি শিখে গেলাম, প্রবাহের হার যদি n গুণ করতে হয় তাহলে উপায় একমাত্র বেগটাকে বাড়িয়ে দাও, কারণ এটা হচ্ছে a v রো। এরিয়া পাল্টাবে না, ঘনত্ব পাল্টাবে না, বেগটা পাল্টাবে। তাহলে বেগ n গুণ করলে m/t মানে একক সময় প্রবাহিত তরলের ভর সেটাও n গুণ হবে। তাহলে a v রো, তাহলে ক্ষমতা হবে কত, n কিউব গুণ, কারণ বেগের ঘনফলের সাথে p সমানুপাতিক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে বেগ যদি n গুণ হয় তাহলে ক্ষমতা কত হবে, n কিউব গুণ। উত্তর আমাদের বি এর অপশন বলেছে ক্ষমতা কত গুণ বৃদ্ধি করতে হবে, n গুণ করতে হবে বা n গুণ বৃদ্ধি করতে হবে। অ্যাকচুয়ালি বৃদ্ধিটা হচ্ছে ওটা থেকে 1 বিয়োগ করতে হবে, তো আমরা হিসেব করতে গেলে মানে n কিউব গুণ করতে হবে। ওকে, চলো, খুব ভালো এমসিকিউ। 30-এ কি বলেছে দেখবো এবার। 30-এ বলেছে, আমরা দেখে নাও ভালো করে, আমি ততক্ষণ পড়ি প্রবলেমটা। একটি কণা t = 0 সেকেন্ডে x অক্ষ বরাবর চলছে। কণাটির গতিশক্তি সুষমভাবে বৃদ্ধি পাচ্ছে, মানে হচ্ছে কনস্ট্যান্ট একইভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে কণাটির উপর ক্রিয়াশীল বল কার সাথে সমানুপাতিক, ক্রিয়াশীল লব্ধি বল সেটা কিভাবে সমানুপাতিক হবে। তো গতিশক্তি বলেছে, গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে সুষমভাবে, মানে সময়ের সাথে সাথে। আর এক্সটা কি বলে দিয়েছে জানো, এখানে এক্স অক্ষ বরাবর গতিশীল একটা বস্তু কণা। তো হাফ mv² যেটা গতিশক্তি, কাইনেটিক এনার্জি, সেটা বলেছে প্রপোর্শনাল টু টি, মানে সময়ের সাথে সুষমভাবে বাড়ছে। মানে কি, টি যত বাড়ছে সমানুপাতিক হারে বাড়ছে, সুষমভাবে মানে সমানুপাতিক হারে। তাহলে তাই যদি হয়, এখান থেকে আমরা বলতে পারি তাহলে গতিশক্তি অতএব কে ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট c ইন্টু টি। তাহলে গতিশক্তি মানে হাফ mv² সমান তাহলে সিটি। অতএব v² চলে আসছে কত, 2ct বাই m। তাহলে v চলে এলো কত, √2ct বাই m। তাহলে বেগ কিভাবে বাড়ছে, টি √t-র সাথে বাড়ছে, এটা আমরা লজিক্যালিও বলতে পারতাম। তো এবার ফোর্স, ফোর্স মানে m dvdt, ফোর্স মানে হচ্ছে m dvdt। তার মানে ভরটা যেহেতু স্থির সেই হিসাবে আমি বলছি, তার মানে m, এখানে দেখো সবগুলোই কনস্ট্যান্ট। তাহলে ভিটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আসছে ddt অফ √2c বাই m ইন্টু √t। ওকে, কি করে বসালাম আশা করি বোঝা গেল। তাহলে বেগ থেকে আগে গতিশক্তি থেকে বেগ বার করলাম। এবার বল বলেছে কিভাবে পরিবর্তন হচ্ছে, বল মানে হচ্ছে m dvdt দিয়ে ভি এর ভ্যালুটা বসিয়ে দিলাম। তো এখানে এই যে রুটের মধ্যে বিষয়টা আছে, এই জিনিসটা একটা কনস্ট্যান্ট, তাহলে সমান আমাদের চলে এলো, আমি এখানে লিখছি m √2c বাই m। √t এর ডেরিভেটিভ হাফ ইন্টু টি টু দি পাওয়ার হাফ মাইনাস 1, আশা করি তোমরা জানো, মানে 1/2 √t হয়। আমি একবারে লিখলাম না, 1/2 √t একটু ভেঙেই করলাম তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা হিসাবটা বুঝতে পারো সহজে। প্রত্যেকটা এমসিকিউ কিন্তু এবার গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো ভালো করে দেখব। তার মানে এফ চলে এলো, এখান থেকে এম উপরে আছে, তাহলে এটা আছে √2cm ইন্টু হাফ বাই √t। তাহলে এফ, এগুলো একটা পুরোটাই কনস্ট্যান্ট,
পুরোটাই যদি কনস্ট্যান্ট হয় তাহলে এফ প্রপোর্শনাল টু হচ্ছে 1/√t। তাহলে √tর সাথে এফটা হচ্ছে ডি এর অপশানে আছে √tর সাথে ব্যস্তানুপাতিক। তাহলে অপশান খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, কনসেপ্টটাও ক্লিয়ার করতে হবে, বুঝেও নিতে হবে, তার জন্য ভালো এমসিকিউ। নেক্সট আমরা আস্তে আস্তে এগোচ্ছি, যতটা করা যায় যে করব, তারপরে আবার নেক্সট পার্টে শিখে আসবো। তো অল্প অল্প করে আমরা শিখে নেব কীভাবে আসছে। তাহলে গতিশক্তি থেকে গতিশক্তি যদি সময়ের সাথে সুষমভাবে বৃদ্ধি পায় তাহলে গতিশক্তি টি এর সমানুপাতিক। গতিশক্তি যদি টি এর সমানুপাতিক হয় তাহলে ভিটা হবে গতিশক্তি ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, মানে ভি স্কোয়ার আছে, তাহলে ভিটা হবে √t। সেখান থেকে ডিভিডিটি করে এম দিয়ে গুণ করে ফোর্স পেয়ে গেলাম, এবং তাতে দেখতে পেলাম বলটা 1/√t এর সাথে প্রপোর্শনাল, মানে ফোর্সটা ডিক্রিজ করছে টি এর সাথে। আচ্ছা, নেক্সট প্রবলেম, যা ওইটাই খুলে গেল, যাই হোক এটা একটু সারাতে হবে। এরকম করে ধরে থাকলে সুবিধা। হ্যাঁ, এরপর চলে আসছি 31। স্থিরাবস্থায় থাকা একটি গাড়ি পি স্থির মানের ক্ষমতা প্রদর্শন করছে, ফলে টি সময় আছে বেগ আর ক্ষমতা। ক্ষমতা স্থির, পি বলেছে কনস্ট্যান্ট। স্থির ক্ষমতা প্রদর্শন করছে, তার মানে তাহলে বেগ আচ্ছা, ক্ষমতা স্থির হলে বেগের সঙ্গে সময়ের সম্পর্কটা আমাদের বার করতে হবে। চলো দেখি কিভাবে হয়। তো এখানে গতিশীল বস্তু বলেছে, কি বলেছে কথাটা? হ্যাঁ, একটি গাড়ি চলছে, তো ক্ষমতা মানে গতিশীল বস্তুর ক্ষেত্রে যদি সেই ক্ষেত্রে কত, হাফ এম ভি স্কোয়ার বাই টি। ক্ষমতা মানে কি? কার্য বাই সময়। গতিশীল বস্তুর ক্ষেত্রে কৃতকার্য মানে হাফ এম ভি স্কোয়ার, অনুভূমিক গতির ক্ষেত্রে তাহলে এটা একটা কনস্ট্যান্ট কে। তার মানে এম ভি স্কোয়ারটা চলে এলো 2kT, 2kT, তাহলে ভি চলে এলো কত, 2kT বাই এম। এটা হয়ে গেল, দেখতেই পাচ্ছি √, তাতে ভি প্রপোর্শনাল টু √t। তাহলে বেগটা হচ্ছে সময়ের বর্গমূলের সাথে সমানুপাতিক, মানে অপশন সি তে দেওয়া আছে, অপশন সি ইজ কারেক্ট। আচ্ছা, 32 নম্বর একটা অঙ্ক দেখতে পাচ্ছি, এটা বড় সড় একটা ছবি টবি দেওয়া আছে, দেখি কি বলেছে। বলছে ঘর্ষণহীন টেবিলের ওপর দুটি অনুরূপ ধাতব বল স্থিরাবস্থা থেকে পরস্পর সংস্পর্শে রাখা আছে। আচ্ছা, হলো ভি বেগে বেগ সহ একটি গতিশীল অনুভূমিক ভর সম্পন্ন আছে। এখানে টেবিলের ওপর দুটো বল রাখা আছে, দুটোই ধরলাম এম ভর, এদের বেগ 0। তো এখানে আর একটা অনুরূপ ভর আসছে এম ভর, সেটা একটা ভি বেগে আসছে, তাহলে এর একটা ভরবেগ হচ্ছে এম ভি, আর এর ভরবেগ কত, 0, যেহেতু স্থির আছে দুটো বল। আচ্ছা, সংঘর্ষটি পূর্ণ স্থিতিস্থাপক হলে সেটি সংঘর্ষের পর সম্ভাব্য ফলাফল তাহলে কি হবে? আচ্ছা, এখানে দেখো কি দিয়েছে, চারটে অপশন দিয়েছে, মানে কোন অপশনটা কারেক্ট হবে এটাই আমাদের দিয়েছে। চারটে অপশন দিয়েছে, এর মধ্যে কোন অপশনটা কারেক্ট হবে। তো এখানে দেখো পূর্ণ স্থিতিস্থাপক সংঘাত মানে আমাদের গতিশক্তি আর ভরবেগ দুটোই সংরক্ষিত হয়, মানে এ কলিশন করছে এর সাথে, আবার এ কলিশন করছে এর সাথে। তো এই দুটোর ভর, প্রথম দেখো এটাকে যদি বলি এ, এটা যদি বি, এটা বলি সি, তাহলে এর সাথে প্রথম সংঘাত হচ্ছে বি এর,
তাহলে আমরা জানি দুটি সমান ভরের বস্তুর মধ্যে যদি পূর্ণ স্থিতিস্থাপক সংঘাত হয় তারা বেগ বিনিময় করে, তার মানে ভরবেগটা স্থানান্তরিত হবে, ভরবেগটা স্থানান্তরিত হবে। তার মানে এখানে কি হচ্ছে, এ যে ভরবেগ নিয়ে এলো এটা স্থির ছিল, তাহলে প্রথম এ ভরবেগ দিচ্ছে একে, বি কে, তাহলে এর ভরবেগ ছিল mv, তাহলে সংঘাতের পর এর ছিল 0, তাহলে সংঘাতের পর দুজনের যেহেতু ভর সমান, দুটি সমভরের বস্তুর মধ্যে পূর্ণ স্থিতিস্থাপক সংঘাত ঘটলে সংঘাতের পর তারা বেগ বিনিময় করে, মানে এ যত বেগ বা যত ভরবেগ নিয়ে আসছিল এ ঠিক তত ভরবেগ লাভ করবে। তাহলে এর ভরবেগ কত হলো, 0 হয়ে গেল, এর হয়ে গেল mv। এবার এর সাথে কন্ট্যাক্টে এ আছে, তার মানে কন্ট্যাক্টে থাকলে বি এর ভরবেগ এখন কত হয়েছে mv, সি এর তো 0, তাহলে সি এর সাথে এর এবার সংঘাত, তাহলে তার মানে কি দাঁড়াবে, বি এরা দুজনের সমান ভর, পূর্ণ স্থিতিস্থাপক সংঘাত, তাহলে এই ভরবেগটাকে দিয়ে দেবে। তাহলে এর সংঘাতের পর তাহলে কি দেখা যাবে, সি যেটা, তাহলে ফার্স্ট এ ভরবেগ দিল বি কে, বি ভরবেগ দিল সি কে, তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে, এ আর বি এখানে স্থির হয়ে যাবে, সিটা চলে যাবে। বোঝা গেল, যেহেতু সমভর, সমভরের দুটি বস্তুর মধ্যে পূর্ণ স্থিতিস্থাপক সংঘাত হলে বেগ বিনিময় করে। তাহলে এ ভরের যে বেগ ভি, সে সংঘাত করলো পূর্ণ স্থিতিস্থাপক প্রথমে বি এর সাথে, বিকে সে বেগ প্রদান করলো ভি, বি আবার সংঘাত করলো সিকে, সিকে বেগ প্রদান করলো ভি, তার মানে এ বি থেকে গেল, সি চলে যাবে ভি বেগ নিয়ে। তাহলে এবার এইটা দেখতে হবে আমাদের কত নম্বর উত্তরে কি দেওয়া আছে। চারটে ছবি দিয়েছে, প্রথমটাই দিয়েছে হচ্ছে প্রথমটা 0, দ্বিতীয়টা v/2 নয়, দ্বিতীয়টা 0 মানে এ আর বি আছে 0, লাস্টেরটা ভি, মানে অপশান হচ্ছে 2 নম্বর অপশান কোথায় আছে, বি এরটা হচ্ছে 2 নম্বর, তাহলে বি এর উত্তরটা হবে। তাহলে এ ভরবেগ নিয়ে এলো যেহেতু সমান ভর, তাহলে কন্ডিশনটা কি, সমভরের দুটি বস্তুর মধ্যে পূর্ণ স্থিতিস্থাপক সংঘাত ঘটলে সংঘর্ষের পর তারা কি করে, পরস্পর বেগ বিনিময় করে। ঠিক আছে, এটা কিন্তু কনসেপ্টের জায়গা, ক্লিয়ার রাখবো। ওকে, তো চলো আমরা একটুখানি মুছে নিই, এরপর আমরা নেক্সট আজকে দেখা যাক কতটা করানো যায়। আমি খুব বেশি লেন্দি ভিডিও আর করতে চাই না, কারণ তোমাদের দেখতে অসুবিধা হয় আর সময়ও আস্তে আস্তে কমে আসছে। আমারও সময় কমছে, তোমাদেরও কমছে, স্কুল খুলে গেলে আরও সময়, তোমাদের টিউশনের চাপ থাকে, তাও তোমরা দেখো, আমার খুব ভালো লাগে। আচ্ছা, 1 জুল, এটা তো সবাই পারে, কিছু বলার নেই। জুল মানে হচ্ছে কার্যের একক, কার্য সমান এফএস মানে নিউটন মিটার। 1 জুল মানে হচ্ছে 1 নিউটন ইন্টু 1 মিটার, মানে হচ্ছে 1 নিউটন মিটার। মানে কোনটায় অপশান আছে, সিতে আছে। আচ্ছা, খুব সহজ, হঠাৎ করে এত সহজ আমি ভাবতেও পারিনি আসবে, অতিরিক্ত সহজ চলে এসছে একটা। আচ্ছা, 1 কেজি বস্তুর গতিশক্তি, এটা খুব সহজ, এগুলো সহজ পারবে তোমরা। এম বলেছে 1 কেজি, এরম এমসিকিউ আসে না সাধারণত, বড্ডই ইজি এমসিকিউ। কাইনেটিক এনার্জি দিয়েছে হচ্ছে হাফ এম, ভি স্কোয়ার বলে দিয়েছে 1 জুল, 1 জুল। তাহলে দ্রুতি মানে বেগ কত, তাহলে ভিটা বার করতে হবে। তাহলে ভিটা কত আসছে, এটা 1 হলে তাহলে আসছে √2 মিটার পার সেকেন্ড, √2 মিটার পার সেকেন্ড, 1.4, √2 করলে হয় 1.414, তোমরা জানো নিশ্চয়ই। তাহলে এটা ডিতে অপশান আছে। দ্রুতি হচ্ছে ওম। সংসদ নমুনার প্রশ্ন একটু সহজই হয়। আচ্ছা, এরপর চলে আসি 35-এরটা ইম্পর্টেন্ট। 35-এর 3টে স্টার দিয়ে রাখবে, এটাও ভালো ছিল। লাস্ট কয়েকটা যে এমসিকিউ করলাম, বইয়ের বাইন্ডিংটা এত খারাপ, বইটাকে খুলেই চলে এলো হাতে। যাই হোক, আমার করতেও সুবিধা হচ্ছে, ওটা খুব ভারী ছিল। যাই হোক, 35-এ কি বলেছে, কৃতকার্য x = এত এফ দিয়েছে, তাহলে কৃতকার্য কি হয়, w সমান একটু আগেই করেছি ইন্টিগ্রেশন এফ ডিএক্স। আচ্ছা, এফ ডিএক্স কত বলেছে, 0 থেকে x এর মানটা কত, x = 0 থেকে x = 5। আচ্ছা, আমরা f এর মানটা এখানে বসিয়ে দেবো, 7 - 2x + 3x² dx ইন্টিগ্রেশন x = 0 থেকে 5।
এই অঙ্কগুলো সহজ, কনসেপ্টের অঙ্কের থেকে অঙ্কগুলো অনেক সহজ অঙ্ক, ক্যালকুলেশন বেসড। আচ্ছা 7 থাকলো 7-এর মতন, ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স মাইনাস 2 থাকলো 2-এর মতন, এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 প্লাস 3 থাকলো 3-এর মতন, এক্স স্কোয়ারের হচ্ছে এক্স কিউব বাই 3। কত থেকে কত? 0 থেকে 5। আমি কি শিখিয়ে দিয়েছি আগে? কোনটা বসবে? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ওকে, তো আমি মানটা একবারে বসিয়ে দিই ক্যালকুলেটরে। তাহলে হচ্ছে 7, আমি এখানে লিখে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। 5 মাইনাস 0 মাইনাস 2 কেটে গেছে, 3ও কেটে গেছে, তাহলে এক্স স্কোয়ার মানে 5 স্কোয়ার বিয়োগ 0 স্কোয়ার প্লাস 5-এর কিউব বিয়োগ 0-এর কিউব। তাহলে 35 মাইনাস 25 যোগ এটা কত আসছে আমাদের? 125, 135 135 জুল, 135 জুল। মানে উত্তরটাও মিলিয়ে নেবো, আমাদের ক্যালকুলেশন তো ভুল হতেই পারে। ডি এর অপশনটাই দেওয়া আছে 135 জুল। ওকে, 35 একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে। আচ্ছা, এরপর আমরা নেক্সট 33-34টা অতিরিক্তই সহজ দিয়েছিল, অত সহজ এমসিকিউ হ্যাঁ বোর্ড এক্সামে আসতে পারে, কিন্তু জিএমএন নিটের ক্ষেত্রে কনসেপ্টের জায়গাটা ক্লিয়ার রাখতে হবে। 36-এ কি বলেছে? একটা বল দিয়েছে সরণ কৃতকার্য, ডাব্লিউ সমান এফ ইন্টু এফ ডট আর। তাহলে এফ আর মানে কি? সরণ, r2 অন্তিম অবস্থান ভেক্টর মাইনাস প্রাথমিক অবস্থান ভেক্টর। হ্যাঁ, এটা আমাদের মনে রাখতে হবে, অন্তিম মাইনাস প্রাথমিক। মানে ধরো একটা কোণের অবস্থান বলেছে এখানে এ, এটা ধরো r1, এটা হলো r2, তাহলে এ থেকে বিতে যাচ্ছি, তাহলে এটা সরণ। তাহলে আমরা এখানে ত্রিভুজ সূত্র অনুসারে লিখতেই পারি r সমান r2 মাইনাস r1। r সমান কত আছে ত্রিভুজ সূত্র অনুসারে? ত্রিভুজ সূত্র অনুসারে হচ্ছে r1 প্লাস r সমান হচ্ছে r2, তাহলে r চলে এলো r2 মাইনাস r1। তাহলে এখানে মানটা বসিয়ে দিয়ে, খুব ভালো অঙ্ক, পরীক্ষায় কিন্তু এই এমসিকিউ আসে, ভালো করে দেখে নেবে। তাহলে কত আসছে? এফটা কত দেওয়া আছে? i প্লাস 2j প্লাস 3k। আচ্ছা, r2 মাইনাস r1টা মুখে করবে একবারে। দেখো i মাইনাস i, r2 মাইনাস i1 করলে কত হচ্ছে? i মাইনাস i 0 মাইনাস j মানে মাইনাস 2j, আর ওটা আছে প্লাস 2k মাইনাস k মানে হচ্ছে প্লাস k। বিয়োগটা তোমরা করে নেবে, ডট প্রোডাক্ট। তাহলে এটা আসছে 2 দুগুণে মাইনাস 4 আর 3 একে 3 মানে মাইনাস 1 জুল। মাইনাস 1 অপশন বিতেই উত্তর আছে, তাহলে মাইনাস 1 জুল। এটা ইম্পর্টেন্ট এমসিকিউ। হ্যাঁ, দুটোই ইম্পর্টেন্ট, 35-36 দুটোই খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। ওকে, এরপর আমরা 37 নম্বর অঙ্কটা দেখব। একটি এম ভরকে একটি তারের সাহায্যে g/2 ত্বরণ সহ নিচের দিকে x দূরত্ব নামানো হলো, তাহলে কার্য কত? তো এম ভরের যদি বস্তু হয়, তার উপর একটা mg বল কাজ করছে, আর এটাকে একটা এ ত্বরণে যদি নামাই, তার উপর একটা উপর দিকে অলিক বল কাজ করবে। অলিক বল কি জানি? ত্বরণের উল্টো দিকে থাকে, সেটা হচ্ছে ma। তাহলে নেট বল কত? নেট বল হচ্ছে mg মাইনাস ma। তাহলে mg মাইনাস m g/2 ত্বরণ বলেছে, তাহলে নেট বলটা চলে এলো mg/2। অতএব কার্য কত হবে? কার্য মানে নেট বল ইন্টু সরণ, x বলেছে নামানো হয়েছে, x দূরত্ব নামানো হলো, তাহলে কার্য হলো mg/2 ইন্টু x, তাহলে হাফ mgx। তাহলে হাফ হচ্ছে mgx, তাহলে উত্তর হচ্ছে সি অপশন। ওকে, আচ্ছা, এবার 38 দেখি। 38 একটা ভালো অঙ্ক। একটি বস্তু কণার উপর 2i প্লাস 3j নিউটন বল ক্রিয়া করায় কৃতকার্য 0, তার মানে বল আর সরণ লম্ব বা ডট প্রোডাক্টটা 0। যদি বস্তু কণাটির সরণ কণাটি 3y প্লাস kx = 5 সরলরেখা বরাবর গতিশীল হয়, তাহলে k এর মান কত? তো সরলরেখার সমীকরণটা দিয়েছে 3y প্লাস kx = 5। তাহলে এখান থেকে আমি আগে স্ট্রেট লাইনটা আঁকবো।
তাহলে ওয়াই সমান কত আসছে -k/3x প্লাস 5/3, মানে ওয়াই সমান -mx প্লাস c, এরকম সমীকরণ মেনে চলছে। তাহলে এই ওয়াই সমান -mx প্লাস c গ্রাফ কেমন হয় এরকম দেখতে হয়। তাহলে এই বরাবর তার সরণ ঘটছে। আচ্ছা, তাহলে ওয়াই অক্ষের ছেদিতাংশ মানে x0 হলে ওয়াইটা কত আসছে 5/3, তাহলে এটা স্থানাঙ্ক হচ্ছে 0,5/3। আর x অক্ষের ছেদিতাংশ মানে y0, তাহলে y0 হলে হচ্ছে xটা আসছে 5/k, তাহলে এটা স্থানাঙ্ক হচ্ছে 5/k, 0। তাহলে সরণ কত, অতএব আরটা কত হবে, অন্তিম মাইনাস প্রাথমিক, অন্তিম অবস্থান কত x অক্ষের উপর 5/k, তাহলে আর অবস্থান হবে 5/k i ক্যাপ প্লাস অন্তিম মাইনাস প্রাথমিক, মাইনাস প্রাথমিকটা কত 5/3y, y মানে হচ্ছে j ক্যাপ, তাহলে 5/3 j ক্যাপ। আর ফোর্সটা বলে দিয়েছে, ফোর্সটা কত বলে দিয়েছে 2i প্লাস 3j, খুব ভালো অঙ্কটা কনসেপ্টের অঙ্ক, 2i প্লাস 3j। আমরা একটা সরণের ভেক্টর ফর্ম পেয়ে গেলাম। তাহলে কৃতকার্য শূন্য মানে ডট প্রোডাক্টটা 0 হবে, অতএব এফ ডট আর সমান 0। তাহলে এফ ডট আর করলে আসছে এটা কত 10/k মাইনাস 5 সমান 0, এই দুটো ডট করলাম, তাহলে হচ্ছে মাইনাস হলো 3 কেটে গেল 5 থাকলো, তাহলে কে চলে এলো 2। তাহলে কে এর মানটা কত হবে বার করতে দিয়েছিল, খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম কনসেপ্টের। তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকে আগে তার আমরা সরণ ভেক্টরটা বার করে নিলাম, যে কোন পথে সে তার সরণ হচ্ছে, যে স্ট্রেট লাইন বরাবর তার যে সরণটা হচ্ছে তার সরণ ভেক্টরটা কত, সরণ কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, ওপর থেকে ওয়াই বরাবর এক্স এর দিকে, তাহলে এক্স স্থানাঙ্ক মাইনাস ওয়াই স্থানাঙ্ক, অবস্থান ভেক্টর অন্তিম মাইনাস প্রাথমিক, তাহলে সরণ পেয়ে গেলাম আগেরটার মতন r2 মাইনাস r1। আর ফোর্স দেওয়া ছিল ডট প্রোডাক্ট 0, যেহেতু এখানে ওয়ার্ক ডানটা 0 বলে দিয়েছে, তাহলে আমরা পেয়ে গেলাম এখান থেকে কে এর ভ্যালুটা 2। আচ্ছা 39টা এখানে লিখি দেখি হয় কিনা জায়গায়। তাহলে আবার মুছতে হবে। আচ্ছা, কোনো স্প্রিংকে টেনে 3 সেন্টিমিটার প্রসারিত করলে স্থিতিশক্তি ইউ হলে প্রসারণ 6 সেমি হলে স্থিতিশক্তি কত? তো স্থিতিশক্তি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, স্থিতিশক্তির সূত্র হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, তাহলে ইউ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। তাহলে দেখো যখন 3 সেমি তখন স্থিতিশক্তি যদি ইউ হয় 6 সেমি, 3 সেমি যখন তখন ইউ, তাহলে 6 সেমি মানে কত গুণ হলো দ্বিগুণ, তাহলে স্থিতিশক্তিটা কত গুণ হবে 4 গুণ। এক্সটা যদি দ্বিগুণ হয়, এক্সকে যদি 2 গুণ করি তাহলে স্থিতিশক্তি কত হবে 2 স্কোয়ার মানে 4 গুণ, অতএব নতুন স্থিতিশক্তি হলে 6 সেমি প্রসারণে পোটেনশিয়াল এনার্জি হবে 4 গুণ মানে 4u। বোঝা গেল? 3 সেমির ক্ষেত্রে যদি হয় ইউ, এখানে যদি শুধু এক্স হতো তাহলে বলতাম 3 থেকে 6 মানে দ্বিগুণ হয়েছে 2u হতো, এখানে এক্স স্কোয়ার আছে তাহলে ওটা হয়ে যাবে 4u। সরণ যদি মানে প্রসারণ যদি দ্বিগুণ বাড়ে তাহলে স্থিতিশক্তি 4 গুণ বাড়বে। ওকে, 39 হলো। পরেরটা দিয়েছে একটা বল, একটা 40-এরটা ইম্পর্টেন্ট, বেগ দেওয়া আছে, ক্ষমতা কত? তাৎক্ষণিক ক্ষমতা হচ্ছে এফ ডট ভি। তো সেখানে আমরা পেয়ে যাচ্ছি সেখান থেকে লাস্ট আজকের ক্লাসের লাস্ট এমসিকিউ। 40 অবধি থাক, নেক্সট তোমাদের পরের ক্লাসে আবার বাকিগুলো করানোর চেষ্টা করব। ক্ষমতা সমান হচ্ছে এফ ডট ভি। তো এফ বলে দিয়েছে কত 10i প্লাস 10j প্লাস 20k ডট ভি বলে দিয়েছে কত 5i মাইনাস 3j প্লাস 6k। ডট প্রোডাক্ট করে দিই, তাহলে 5 10 50 বিয়োগ 30 যোগ 120, তাহলে এটা কত আসছে আমাদের 170 মানে 140 জুল। জুলেই হবে তো? এসআইটাই দিয়েছে 140। ও ক্ষমতা, তাহলে জুল পার সেকেন্ড মানে ওয়াট, ক্ষমতা মানে ওয়াট, তাহলে ওয়াট উত্তর হলো। তাহলে অপশন কোনটা আসছে? সি ইজ কারেক্ট। সি এখানে লেখাই আছে, যাই হোক
ওকে, তো চলো আমরা 40 নম্বর অবধি করিয়ে দিলাম। এখন আমাদের অনেক এমসিকিউ আছে, এখানে বেশ কিছু করেও দেওয়া আছে, সেগুলো তোমরা দেখবে। তো এখানে মোট আছে 64খানা, আমি 40 অবধি যে শেষ করলাম। আমার নেক্সট ক্লাসে যতদূর পারা যায় ততদূর আমি করাবো। তোমরা দেখতে থাকো, শিখতে থাকো, আর ভালো করে বুঝতে থাকো। আর স্কুল খুলে যাচ্ছে, আবার স্কুল করতে হবে, তোমরাও করবে, আমিও স্কুলে যাব, সময় কমে যাবে। যতটা পারবো আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করবো। এই লকডাউন পরিস্থিতিতে কিছুটা তোমাদের সাহায্য করার চেষ্টা করলাম। তোমরাও দেখতে থাকো, আর আমিও আছি তোমাদের, যতটা সময় বার করে তোমাদের জন্য ক্লাস করব। ঠিক আছে, এই সপ্তাহে তোমাদের কোনো ক্লাস দিতে পারিনি, কোনো 11-12 কারোরই। 10-এরও অনেকে বলছো ক্লাস করাতে টাইম পাচ্ছি না, একটু ব্যস্ত আছি। তো চেষ্টা করবো আমি ভিডিও ক্লাস দেবার। তো তোমরা ভালো করে দেখো, আর যে ভিডিও ক্লাসগুলো আছে থিওরি ক্লাস বা অঙ্ক, সেগুলো দেখো। যদি অসুবিধা হয় বলবে। তোমরা অনেকে অসুবিধা জানাচ্ছ, আমি সময় দিতে পারছি না একটু ব্যস্ততার জন্য, তার জন্য অনেক সরি। তো তোমরা, আমি নিশ্চয়ই করে দেবো সময় বার করে। ঠিক আছে, চলো আজ ক্লাস এখানেই শেষ করছি।